নমস্কার, দেখছেন নিউজ18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। বিশ্ব রেকর্ড করলেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় করলেন তিনি। এর ফলে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও আগ্নেয়গিরি জয়ের বিরল বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন এই বাঙালি যুবক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, প্রথমেই তোমার থেকে জানতে চাইব, বিরল বিশ্ব রেকর্ড এবং অবশ্যই অত্যন্ত কঠিন একটা এক্সপেডিশন শেষ করলেন সত্যরূপ সিদ্ধান্ত। সেক্ষেত্রে কতটা বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি? সিদ্ধান্ত যে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয় করলো, এর আগে এই ধরনের বিরল কৃতিত্বের অধিকারী ছিলেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল। তিনি বুল 2017 সালে 36 বছর 157 দিনে রেকর্ডটা তৈরি করেছিল। সেই রেকর্ডকে ভেঙে দিল সত্যরূপ এবং এই মুহূর্তে 2019 সালে 35 বছর 290 দিনের মধ্যেই এই রেকর্ড তৈরি করে ফেললো সত্যরূপ। তুমি জানো যে 2012 সালে প্রথম 7 সামিট শুরু করার জন্য সত্যরূপ তার অভিযান শুরু করে এবং 2012 সালে কিলিমানজারো আফ্রিকাতে, 2013তে ইউরোপের মাউন্ট এলব্রুস, 2014তে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকাঙ্কাগুয়া এবং উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, এবং 2015তে অস্ট্রেলিয়ার মাউন্ট কোজিওস্কো, 2016তে মাউন্ট এভারেস্ট এবং 2017তে ওসিয়ানিয়ার কাস্টেনেজ পিরামিড এবং আন্টার্কটিকাতে গিয়ে মাউন্ট ভিনসন ম্যাসিভ সে সামিট করে চলে এসেছিল। কিন্তু এইগুলো করার পরেও যেটা রেকর্ড করার জন্য যে 7টা মহাদেশের যে আগ্নেয়গিরি সেগুলো রেকর্ড করার জন্য সে এগোয়, কিন্তু সমস্যা তৈরি হয়েছিল এই মাউন্ট সিডলে অর্থাৎ আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি জয় করা নিয়ে। তার কারণ যে ইউনিয়ন গ্লেসিয়ারে গিয়ে এই ধরনের আগ্নেয়গিরিতে অভিযান করার জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন হয় তা সাধারণভাবে ধরে নেওয়া হয় যে ভারতীয়দের মধ্যে সে অর্থে নেই, এবং সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল শারীরিক দিক থেকে। দ্বিতীয়ত ইউনিয়ন গ্লেসিয়ারের সামিট অত্যন্ত কম হয়। আজকে সত্যরূপ যে সামিট করলে এই নিয়ে মাত্র 17 জন হলো, এবং 1991 সালে প্রথমবার এখানে সামিট হয়েছিল এবং তারপর দ্বিতীয় সামিট হয় 2010 সালে, এবং বছরে একবারই মাত্র সামিট করা হয়। এবং এখানে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর জন্য যে ব্যবস্থা আছে সেটা অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত কঠিন একটি ব্যাপার। তো এই 7 আগ্নেয়গিরি করতে গিয়েও সে শুরু করেছিল জানুয়ারিতে 2018তে সে দক্ষিণ আমেরিকাতে মাউন্ট ওজোস ডেল সালাডো করে। তারপর আমরা জানি যে জুন মাসে সে আবার আফ্রিকা থেকে মাউন্ট কিলিমানজারো করেছিল। 2018 সেপ্টেম্বরে মাউন্ট দামাবান্দ করে, ওশিয়ানিয়াতে গিয়ে মাউন্ট গিলুয়া করে নভেম্বরে, এবং তারপরে উত্তর আমেরিকাতে গিয়ে মাউন্ট পিকো দি ওরিজাবা করে, এবং এখানে সে দুর্ঘটনার সম্মুখীন হয়। এবং তারপরেও সে আন্টার্কটিকার জন্য অভিযান চালায় এবং শেষমেশ আজকে ভারতীয় সময় সকাল 6:25 মাউন্ট সিডলে সেই অভিযানকে সম্পন্ন করেছে। ফলে একাধিক যে কৃতিত্ব বা রেকর্ড তার প্রত্যেকটাই সে নিতে পেরেছে, এবং ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তার যে আবেদন যে রেকর্ডের অধিকারী সত্যরূপ হলো, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে একদম পৃথিবীতে এক কি দুজন কিন্তু এই রেকর্ডের অধিকারী। সেক্ষেত্রে সত্যরূপও একজন, তাদের মধ্যে নিশ্চিতভাবে একটা গর্বের মুহূর্ত। আবির, এর পাশাপাশি আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে রেকর্ড সত্যরূপ গড়ল সব মিলিয়ে, আর কি কোনো রেকর্ড এই মুহূর্তে বাকি রয়েছে? অর্থাৎ একজন পর্বতারোহীর জীবনে কাঙ্ক্ষিত যে রেকর্ডগুলো ছোঁয়ার কথা, এর পরবর্তীতে আর কি হতে পারে? একেবারেই তাই। তার কারণ যে যারা পর্বতারোহণের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে যুক্ত তাদের কাছে 7 সামিট এবং 7 ভলক্যানো সামিট এটাই সর্বোচ্চ রেকর্ডের পরিসীমা হিসেবে ধরে নেওয়া হয়। ফলে নতুন করে আর সে অর্থে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার সম্ভাবনা নেই। এবার নতুন করে অনেকগুলো ভাবনা চিন্তা করতেই পারা যায়। তার কারণ এখনো অনেকগুলো পর্বতশৃঙ্গ গোটা বিশ্ব জুড়ে রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কারই করা হয়নি বলে বলা হয়, অর্থাৎ সামিট করা হয়নি। তো সেই ধরনের জায়গাগুলোতে গিয়ে সে সামিট করতে পারে, কিন্তু সেটা পরবর্তী সময়ের ব্যাপার। তার কারণ যেগুলোকে স্বীকৃতি দেওয়া হয় এই ওয়ার্ল্ড রেকর্ড করার ক্ষেত্রে, তার মধ্যে 7 সামিট অন্যতম, এবং তার সঙ্গে যদি কেউ 7 সামিটের সাথে 7 ভলক্যানো সামিট করে আসতে পারে সেটা। এর আগে ভারতীয়দের মধ্যে একমাত্র, তাও সামরিক ক্ষেত্রে নয়, মাউন্ট এর আগে চেষ্টা করেছিলেন মাল্লি মাস্তান বাবু, এবং তুমি জানো যে মাল্লি মাস্তান বাবু পর্বতারোহণ করতে গিয়ে মৃত্যু হয়, এবং তারপরে কোনো ভারতীয়ই সে অর্থে আর এই ধরনের প্রচেষ্টা বা কৌশল করার জন্য চেষ্টা করেননি। ফলে ভারতীয় তো দূরের কথা, বাঙালি তো দূরের কথা, কোনো ভারতীয় এইদিকে কোনো এগোতে চাইছিলেন না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বাঙালি পর্বতারোহী যে ধরনের শারীরিক সমস্যা, তার কারণ যে সত্যরূপ প্রথম থেকেই হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত একটা সমস্যা তার মধ্যে ছিল, এবং সেটাকে দূরে সরিয়ে রাখা হয়। এবং দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, সেখান থেকে কোর্স, তারপরে আরো একটি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের কোর্স,
সেটা করার পর 7 সামিট করার পরই অনেকের মধ্যে ধারণা ছিল যে সেই 7 সামিটসে কমপ্লিট করতে পারবে কিনা, এবং সেটা আরো অনেকটা সমস্যা তৈরি হয় যখন যে এভারেস্ট প্রথমবার অভিযান করতে গিয়ে নেপালের ভূমিকম্পের পর ফেরত চলে আসার কারণে। কিন্তু এই সমস্ত কিছুকে জয় করতে পেরেছে একজন বাঙালি পর্বতারোহী, এবং সেই ধরনের বিরল কৃতিত্ব বা রেকর্ড ওটা ভারতের জন্য সে ছিনিয়ে আনতে পেরেছে। সত্যরূপের সঙ্গে যতটুকুনি কথা হয়েছে শেষবার গত পরশু ইউনিয়ন লেভেলে, সেখানে তার বক্তব্য ছিল যদি এখান থেকে ফিরে আসার পাশে চেষ্টা করবে আরো কতগুলি মহাদেশে যে পর্বতশৃঙ্গগুলোতে এখনো পর্যন্ত কেউ পা রাখেনি সেই ধরনের কতগুলো পর্বতশৃঙ্গকে আবিষ্কার করার জন্য এবং সেখানে গিয়ে সামিট করে আসার জন্য। কিন্তু এই ধরনের পেশাতে যে ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়, যে ধরনের অর্থ লাগে, ফলে এক্ষেত্রে স্পন্সর পাওয়াটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ, এবং এই ইউনিয়ন গ্লেসিয়ার অর্থাৎ মাউন্ট সিডলে করতে গিয়ে এই ধরনের অবস্থা শিকার সত্যরূপকে হতে হয়েছিল। কিন্তু সমস্ত কিছু আজকে সরে রেখে এখন সকালবেলা 6:25 ভারতীয় সময় সে যে রেকর্ডটা তৈরি করলো সেটাই আপাতত বিশ্বের সবচেয়ে বড় পর্বতারোহী অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে রেকর্ড, এমনটাই জানা যাচ্ছে। একদমই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কথা বলছিলে তুমি। এর পাশাপাশি আরো একটা বিষয় তুমি যেটা বলছিলে, সত্যরূপের শারীরিক সমস্যা নিশ্চিতভাবেই ছিল, হাঁপানির সমস্যায় সে ভুগত, সেখানে একেবারেই উল্টো পথ পর্বতারোহণ, যেখানে কিন্তু দমের যথেষ্ট প্রয়োজন হয়, সেরকম একটা জায়গায় সে বেছে নেয় এবং অদম্য জেদ নিশ্চিতভাবেই আবির তুমিও মানবে যে রয়েছে সত্যরূপের, সেই কারণেই এই অসাধ্য সে সাধন করতে পারলো। সেক্ষেত্রে খুব অল্প সময় বলা যেতে পারে 2012 থেকে 2018 এই সময়কালের মধ্যেই কিন্তু যাবতীয় রেকর্ড সত্যরূপ করলো। সেক্ষেত্রে তার যে প্রাথমিকভাবে প্রথমের দিকে যে শ্বাসকষ্টের সমস্যা ছিল, যেটা তার অন্তরায় ছিল, সেটাকেই কি শেষ পর্যন্ত সে তার সব থেকে শক্ত একটা জোর হিসেবে খাড়া করতে পারলো? কি মনে হয় এখনো তার সাথে কথা বলে? সময় তো মজার একটা বিষয় হচ্ছে যে 7 সামিট, 7টা মহাদেশে এবং হচ্ছে 7টা আগ্নেয়গিরি সর্বোচ্চ শৃঙ্গ জয়, এবং একই সঙ্গে সেটা 7 বছরে, মানে 2012-তে শুরু 2019 একদম 7 বছর ধরে চললো। ফলে সে 777 সেই রেকর্ড তৈরি করার ক্ষেত্রে নিজেই মজা করে তার যারা রয়েছে পর্বতারোহণের সঙ্গে যুক্ত। এবং তুমি জানো যে শেষবার যখন এই আগ্নেয়গিরি জয় করতে গিয়ে মাউন্ট পিকোকি ওড়িশাতে সে এবং তার যে শেরপা ছিল তারা দুজন যখন অ্যাক্সিডেন্ট হয় তাদের, যখন সে প্রথম ওখান থেকে আমাদের নিউজ 18 বাংলাকে ভিডিও কলিং মারফত সেখানকার পরিস্থিতি দেখিয়েছিল এবং সাক্ষাৎকার দিয়েছিল, তখন আমাদের তরফ থেকে তার কাছে প্রশ্ন ছিল পিকোকি ওড়িশাতে যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হলে একদিকে তোমার এই ধরনের একটা সমস্যা ছিল সেটা না সরাতে পারলে এখন তুমি, কিন্তু এই ধরনের অল্টিটিউডে গিয়ে কাজ করা বা মাউন্ট সিডলের মতো যেখানে মানে তাপমাত্রা একটা ভীষণ রকম ভাবে ম্যাটার করে বা যেখানে ওঠাটা ভীষণ, কাজ করাটা ভীষণ কঠিন, সেখানে তুমি সামলাতে পারবে। তো তার বক্তব্য ছিল যে ডিসেম্বরে ফিরে এসে আমি জানুয়ারিতেই করবো এবং অল্প কয়েকদিন শুধুমাত্র আন্টার্কটিকার জন্যই আমি বা মাউন্ট সিডলের জন্য যে ধরনের প্রশিক্ষণ নিতে পেরেছি বেঙ্গালুরু থেকে বা বিভিন্ন কতকগুলো জায়গাতে গিয়ে। আমি তোমাকে থামাবো, এই মুহূর্তে রয়েছেন গায়ত্রী সিদ্ধান্ত, সত্যরূপ সিদ্ধান্তের মা। আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং প্রথমেই জানতে চাইবো কেমন লাগছে এই বিরল কৃতিত্বের অধিকারী হিসেবে আজ সত্যরূপ এই জায়গায় পৌঁছলো? হ্যাঁ, আনন্দ তো নিশ্চয়ই হচ্ছে, তবে সবচেয়ে প্রথমে হচ্ছে যে স্বস্তি। খুবই টেনশনে ছিলাম, আমি শুধু একা নয়, আমার যারা পরিচিত ওর বন্ধু বান্ধব সকলেই। কারণ যেখানে গিয়েছিল এমনি সাধারণ পাহাড় শুনলে তো এমনিতেই একটা বিপদের আশঙ্কা থেকেই যায়, আর এই সব ভলকানিক এসব জায়গাতে বেশি লোক যায়নি, পৃথিবীতে বোধহয় 8-10 জন গিয়েছে, এবং ওর মুখেই শুনেছি যে খুবই ভয়ঙ্কর আবহাওয়া সেখানে। কাজে স্বস্তিটাই বেশি, আনন্দটা তো তারপরে তো নিশ্চয়ই আছে। কিন্তু ও তো আরো যেতে চায়। এই মুহূর্তে একজন পর্বতারোহীর জীবনে যা যা করা দরকার সেটা ও করে ফেলেছে, কিন্তু ওর যে খোঁজা বা এক্সপেডিশনের যে বলা যেতে পারে নেশা, সেটা থেকে ও বেরোচ্ছে না। সাউথ পোল হয়ে গেছে, এরপরে নর্থ পোল যাওয়ার প্ল্যান আছে। ইচ্ছে ছিল মার্চে যাবে, কিন্তু সেই অর্থ সংকটটা একটা বড় সমস্যা, কাজে সেটা যেতে পারবে কিনা সেটা বলা খুব মুশকিল। তবে আপাতত মানে আশা করা যায় 2-1 মাসের জন্য এই পর্যন্তই আর কি একটা সেমিকোলন বা কমা হতে পারে আমার ধারণা। মানে আমরা চাই। হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা ওর অদম্য জেদ রয়েছে এবং সেই জেদটার বিষয়ে আপনি সব থেকে ভালো বলতে পারবেন। একটু জানতে চাইবো, আমাদের যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে কথা হচ্ছিল, আমরা দীপাঞ্জনের সঙ্গে কথা বলছিলাম, শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল, হাঁপানি ছিল, সেখানে থেকে এবারে একদম উল্টো পথ, মানে যেখানে পর্বতারোহণের কথা কেউ ভাবতেই পারে না সেরকম একটা জায়গা থেকে আজকে এই জায়গায়ও পৌঁছলো। আপনি তো পুরো মা হিসেবে জার্নিটা দেখেছেন। নিজেই ওরা নিজেই মানে নিঃশ্বাস প্রশ্বাসে কোনো কিছু একটা মানে ম্যানেজ করে, তার সঙ্গে হয়তো উইল ফোর্স ছিল, কিভাবে যে ওটা সারলো সেটা ওই বলতে পারে। মানে যেটা ছিল সেটা সারার কথা নয়, কিন্তু ও সেটাকেই একটা কি কায়দা করেছে সারালো সেটা আমরা ঠিক বলতে পারছি না। নিজেই
বলছিল একদিন। এই যাই ঈশ্বরের আশীর্বাদ এবং সকলে আপনাদের মতো সবাই যারা আছেন শুভানুধ্যায়ী তাদের আশীর্বাদেই ওটা থেকে উত্তীর্ণ হয়েছে। আর ওকে ওর যেটা সকলে খুবই ভালোবাসে এবং ওর যারা বন্ধু বান্ধব, এই যে দীপাঞ্জনের কথা বললেন, সুনীত মাইতি, তারপরে সুদীপ্তা, দেবরাজ, সব ওই ব্যাঙ্গালোরে, তারপরে ব্যাঙ্গালোর মাউন্টেন ক্লাবের নীরাজ এবং বাইরেও যারা থাকে বন্ধুরা সবসময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মেন্টাল সাপোর্ট তো আছেই, মানিটারি সাপোর্টও পেয়েছে। আর ওর আর বাবা তো নিশ্চয়ই করবে, বাবার তো দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ বাবা যথেষ্ট এনকারেজ করেন ওকে মানিটারি ব্যাপারে। আর ওর দাদা সানের বিজ্ঞানী, সে সব্যসাচী সিদ্ধান্ত, তার সাপোর্ট ছাড়াও ওর পক্ষে অসুবিধা হতো, কারণ অবশ্যই পরিবারের তো একটা ভীষণভাবে সাপোর্ট দরকার হয়, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে থাকে না। সেটা ও পেয়েছে, ওর ভাগ্য যে দাদার থাকলেই দাদা দেবে সেটা না, কিন্তু দাদা যথেষ্ট ওকে হেল্প করেছে। আর বন্ধু বান্ধবরা যে যেমন ভাবে পেরেছে, মানে সবাই বলেছে যে করতেই হবে, আমরা পাশে আছি। কিন্তু এই মুহূর্তে ওর মাথায় 41 লাখ টাকা দেনা, সেটা বেড়ে হয়তো এতক্ষণে 45 চলে গেল। সেগুলো কি করে শোধ হবে, কি হবে, সেটা আমি বলেছি পরে চিন্তা করিস, এখন যেটা করতে যাচ্ছিস সেই একটা দিকেই মনোনিবেশ করে ওটাকে করে ঠিকই শোধ হবে, পরের কথা পরে হবে। আরো একটা বিষয় একটু আপনার থেকে জানতে চাইবো, ঝুঁকি তো নিশ্চিতভাবেই এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টস তার সঙ্গে রয়েছে, পর্বতারোহণে তো আরো বেশি এই ধরনের দুর্গম জায়গাগুলোতে। সেক্ষেত্রে মায়ের মন, সে তো সন্তানের জন্য অবশ্যই একটুখানি চিন্তা থাকে, সেই টেনশনটা কাটান কিভাবে বা সেই ব্যাপারটা কিভাবে? ওটা হচ্ছে নিজের সঙ্গে নিজে যুঝতে, কারণ আমি এমনিতেই বাড়িতে একাই থাকি বলতে গেলে। ওর বাবা হসপিটাল ডিউটি এমন ভাবে যান যাতে পাওয়াই যায় না, শুধু সোমবার দিন সারাদিন বাড়ি থাকেন। এটা আজকে উনি নেই, এখন উনি আসবেন 9:30, আবার 7টার সময় আবার নাইট ডিউটি করতে চলে যাবে। সারা রাত্রি আমি যে ছিলাম, তা আমার সাপোর্ট অনেকেই আছে, কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ওর বন্ধুরাই আমার বন্ধু, তাদের সঙ্গে ব্যাঙ্গালোরের থেকে, বেলজিয়াম থেকে, গুড়িয়া, মানে নানা জায়গার থেকে সবাই। আর আমার কাজ হয়েছে কি, যখন ওর সঠিক ইয়েটা পাওয়া যাচ্ছিল না খবরটা, আমার কাজ হয়েছিল তাদেরকে বুঝিয়ে সান্ত্বনা দেওয়া, যে কোনো কারণে ডিভাইসে গন্ডগোল হচ্ছে, ও আবহাওয়া হয়তো খারাপ, একটু পরেই মানে সেগুলো খবর পাওয়া যাবে। আর আমার ভূমিকাটা একটা অদ্ভুত টাইপের, আমার বিল্ডিং এও যারা থাকেন এবং আমাদের প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব যখন সবাই ভয় পায়, আমার কাজ হচ্ছে তাদেরকে সাহস দেওয়া, উল্টো ব্যাপার আর কি। কাজে আমার ভয় পাওয়া চলবেই না, ভয় পেলে তো চলবেই না, না ভয় নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে ওটাকে করতে হচ্ছে। সূত্র সিদ্ধান্তের মা যখন, তখন তো ভয় জয় না করলে উপায় নেই। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনার সন্তান আপনাকে দেখেও ভয় পেয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটা আপনার একেবারেই করা উচিত নয়। অবশ্যই আপনারও কুর্নিশ, আপনাকেও কুর্নিশ, সাহসী আপনিও। আপনি সঙ্গে থাকুন না, আমাদের সহকর্মী আবির রয়েছে, একটু কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আবির, যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি যে এভারেস্ট প্রথমবার জয় করতে গিয়ে যখন নেপালে যখন ভূমিকম্প হলো, সত্যরূপকে ফেরত আসতে হলো, এবং একটা সময় আমরা দেখেছিলাম যে সত্যরূপকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে এবং বারবার ধরে সেটা কথায় জানাতো। সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কিভাবে তৈরি করা হলো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর আগে ডিসেম্বরে মাউন্ট পিকোদি ওরিজাবাতে যখন দুর্ঘটনাটা ঘটলো, তখন একটা চিন্তা তৈরি হয়েছিল এরপর আন্টার্কটিকা বা মাউন্ট সিডলি অভিযান করতে যাওয়া উচিত কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার এবং একই সঙ্গে বাড়ির আর বাকি সদস্যদের তরফ থেকে কি বলা হয়েছিল সত্যরূপকে? এখন বিপদ তো সবসময় আছে। সত্যরূপের বাবার বক্তব্য যে বিপদ তো রাস্তায় হতে পারে, বাড়িতে ছাদ ভেঙেও পড়তে পারে, সবসময় বিপদ আছে। কাজেই ওই বিপদকে ভয় পেলে তো আর কিছু করাই চলবে না। তো সেরকম ভাবেই বাবা, আমিও মেন্টাল সাপোর্ট দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, ওর নিজের প্রতিভার জোরে ও যদি একটা কিছু অর্জন করে, একটা স্বাধীন নাগরিক পূর্ণবয়স্ক, তাকে তো আমি বাধা দিয়ে তার স্বপ্নটা তো অপূর্ণ রাখার কোনো অধিকার তো আমার নেই না। আমি সেইভাবেই বিচার করেছি নিজেকে। তখন আমার যে মায়ের যে সত্তা, সেটা বাদ দিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল হিসাবে একটা স্বতন্ত্রভাবে ভাবার চেষ্টা করলাম যে ও নিজের কৃতিত্ব যদি নিজে করে, সেখানে আমি তো বাধা দিয়ে লাভও নেই আর বাধা দেবও না। সেটাই হলো কথা। আর এই ধরনের পর্বতারোহণ অভিযানের ক্ষেত্রে আমরা জানি যে বিপুল পরিমাণ অর্থের ফান্ডের প্রয়োজন পড়ে। সেটা করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছিল। কোথাও কি কোনো সময় কি মনে হয়েছিল যে সত্যরূপ কোনো ক্ষেত্রে ভেঙে পড়তে? না, সত্যরূপকে ভেঙে পড়তে দেখিনি। ভেতরে হলো আমাদের বাড়িতে একটা বিশেষত্ব আছে যে আমরা 4 জন, কেউ আমার 2 ছেলে এবং আমি আর আমার হাজবেন্ড,
তারা মনে যা ভাঙাভাঙি হলেও বাইরে আমরা কেউ প্রকাশ করি না, সকলেই সকলকে সাহস যোগানোর চেষ্টা করি। আর সত্যরূপকে পশ্চিমবঙ্গ সরকার থেকে এভারেস্ট জয় করার পরে সাম্মানিক হিসেবে 5 লাখ টাকা দিয়েছে, এবং 7 সামিট করার পরেও এই যে কদিন আগে 6 খুব সম্ভবত 6 জানুয়ারি ওকে আমি ওর হয়ে নিতে গিয়েছিলাম, ওখানেও পশ্চিমবঙ্গ সরকার তাকে 5 লাখ টাকা সম্মানিত প্রদান করেছে, তার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আরেকটা কথা হচ্ছে যে সত্যরূপের দাদা সে খুবই সাপোর্টিং, দাদার টাকা থাকলে যে দাদা দেবে সেটা কোনো মানে নেই, কিন্তু এর দাদা খুবই সাপোর্টিং, সেটা ছাড়া ওর পক্ষে এই ঝুঁকি নেওয়া সম্ভব হতো না। আর বাবা তো নিশ্চয়ই করবে, আর তার বন্ধু বান্ধব যে যেমন ভাবে পারে ভীষণই সাহায্য করেছে, সেটা বলাই বাহুল্য। আজকে সকালে কি কোনোভাবে যোগাযোগ করতে পারা গেল সত্যরূপের সাথে? না, আমি বলে দিয়েছিলাম যে 1 নম্বর কথা হচ্ছে স্যাটেলাইট ফোনে চার্জটা যাতে শেষ না হয়, তাহলে আর খবরাখবর পাওয়া যাবে না। দীপাঞ্জনকেই বলেছি, আজকের দিন আমার যে দায়িত্বটা ছিল সেটা আমি দীপাঞ্জন দাস ব্যাঙ্গালোরে ওকে দিয়েছি, যা কিছু আপডেট দেওয়া এগুলো আমি আগে করতাম, এখন দীপাঞ্জনই সবার সঙ্গে যোগাযোগ রাখছে এবং ওকেই ফোনটা করেছে এবং সঙ্গে সঙ্গে ও জানিয়েছে। ফেসবুক লাইভে ছিল, ফেসবুক লাইভ দেখাচ্ছিল সারা রাত ধরে। আর রাত্রিটা ভালোই কেটেছে, মানে একবারও মনে হয়নি যে এটা কোনো ভয়ের কি কিছু। যখন ওকে লাস্টের দিকে তখন ফোন পাওয়া যাচ্ছিল না, তখন আমি কিন্তু ওদেরকে বললাম যে এই সম্ভাবনা হতে পারে ডিভাইস সবসময় ঠিক মতো কাজ না করতে পারে, ওয়েদার খারাপের জন্য ব্যাটারি ডাউন হতে পারে। মানে আমার কাজ হচ্ছে ওদেরকে সান্ত্বনা দেওয়া, সবাইকে যারা ভয় পাচ্ছে। এটা ভেবেও আমার খুব মজা লাগে যে সান্ত্বনা তো আমাকে লোকে দেবে, তাই না? অনেক অনেক পুলিশ এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে গায়ত্রী দেবী, এবং আপনি নিশ্চিন্ত থাকুন, সত্যরূপ একদম খুব ভালোভাবে ফিরে আসবে এবং পরবর্তীকালেও কিন্তু আরো যে রেকর্ড ছোঁয়া বাকি রয়ে গেছে, যেটা ভাবনা চিন্তার মধ্যে ওর রয়েছে, যে যেই পর্বতশৃঙ্গে এখনো পর্যন্ত কেউ পৌঁছয়নি সেরকম জায়গায় পৌঁছানোর কথা ভাবছে সত্যরূপ, সেই স্বপ্ন যেন ওর সফল হয় সেই কামনাই নিউজ 18 বাংলার টিমের পক্ষ থেকে করতে চাইবো। এর পাশাপাশি সত্যি নিশ্চিতভাবেই একটা বিরল কৃতিত্ব, কারণ মাত্র 35 বছর 290 দিনেই 7টি পর্বতশৃঙ্গ, গোটা 7টি মহাদেশের এবং একই সঙ্গে 7টি আগ্নেয়গিরি জয় করল সত্যরূপ। আমরা কথা বলেছিলাম দীপাঞ্জন দাস, সত্যরূপ সিদ্ধান্তের বন্ধু, এবং তার সঙ্গে সত্যরূপের একটা ট্র্যাক হয়েছে, কথা হচ্ছে তার সঙ্গে। কি বলছো দীপাঞ্জন, একবার শুনে নেব। আমরা অলমোস্ট 12-15 জন মতন এখানে মিলিত হয়েছিলাম ভাস্বতীদির বাড়িতে ব্যাঙ্গালোরে। তো আমাদের প্ল্যানই ছিল হচ্ছে যে আমরা একসঙ্গে ব্যাপারটা সেলিব্রেট করব, ট্র্যাক করব ইত্যাদি। তো ওদের সামিটটা শুরু হয়েছিল হচ্ছে কালকে 8টা 20-তে সামিটটা শুরু হওয়ার পরে প্ল্যান যেটা ছিল, মানে মোটামুটি যা এটা ছিল যে 8 থেকে 10 ঘন্টা মতন লাগবে, কিন্তু লাস্টের দিকে বুঝতে পারছিলাম না আর কি, তখন মুভমেন্টটা যেরকম একটু এরাটিক মুভমেন্ট ছিল, তখন এই পিকটা হচ্ছে এরকমই যেখানে খুব কম লোক গেছে। এর আগে মাত্র বোধহয় 15 জন মতন লোক গেছে। জেমস স্টোন ইউকে থেকে থাকেন, তিনি তার মত অনুযায়ী। তো প্রতি বছর একটা করে এক্সপিডিশন হয়, এবছর এই একটা এক্সপিডিশন হলো, মাত্র 3 জন অভিযাত্রী গেছেন। একটা হচ্ছে প্রচন্ড কস্টলি, মানে অলমোস্ট 55 লাখ মতন খরচা হয় সবকিছু মিলিয়ে। আর এছাড়াও হচ্ছে যে দ্য রিমোটনেস অফ দ্য মাউন্টেন, দ্য আনসার্টেনিটিজ ইনভলভ যেগুলো আছে আর কি, যে ওয়েদার খুব খারাপ থাকে, ওয়েদার উইন্ডোটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য ওরা কি করলো, ওরা ইউনিয়ন গ্লেশিয়ার, যেটা হচ্ছে অ্যান্টার্কটিকার বেস, সেই ইউনিয়ন গ্লেশিয়ার থেকে ওরা মানে দুখানা ফ্লাইট নিয়ে গেল। একটা ফ্লাইটে ওরা গেল, আর একটা ফ্লাইটে গেল হচ্ছে ফুয়েল। ব্যাপারটা হচ্ছে এরকমই কঠিন ব্যাপার। তো সেখানে গিয়ে প্রথম দিনে ওরা বেস ক্যাম্পে গেল, তারপরের দিন ওরা, যেহেতু এটা মানে ওয়েদার ফোরকাস্টই ছিল হচ্ছে যে ওয়েদারটা খারাপ থাকবে, তাই জন্য ওরা কি করলো, হাই ক্যাম্পে গেল। মাউন্ট সিডলের মেইন প্রবলেমটা হচ্ছে দ্য রিমোটনেস, এত দুর্গম যাওয়াটা, মানে অ্যাপ্রোচ করাটা খুব ডিফিকাল্ট। মাউন্ট সিডলে প্রথম সামিট হয় হচ্ছে 1991, সেকেন্ড সামিট হয় হচ্ছে 2010। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা প্রমিনেন্সে আসে। টেকনিক্যাল ক্লাইম্ব হিসাবে যেটাকে বলা হয়, টেকনিক্যাল ক্লাইম্ব হিসেবে আই থিঙ্ক এটা অতটা না, মানে যতটা হয়তো ডেনালি ভাবা হয় বা যতটা হয়তো কাস্টেন্স পিরামিডকে ভাবা হতে পারে, টেকনিক্যাল ক্লাইম্ব হিসেবে অতটা হয়তো কঠিন না। কিন্তু একটা হচ্ছে ওয়েদার, প্রচন্ড বাজে ওয়েদারের কোনো মানে দের ইজ নো কনসিস্টেন্সি ইন দ্য ওয়েদার আর কি। জেমস স্টোনের সঙ্গে আজকে কথা হচ্ছিল, যিনি গেছেন ওখানে, তিনি বলছিলেন যে এই সময় এরকম বাজে ওয়েদার জেনারেলি হয় না আর। হ্যাঁ, কিন্তু এবারে মানে সেই ওয়েদারের একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যে দুর্গমতা,
আর যে অনিশ্চয়তা, মানে যদি সেরকম বাজে ওয়েদারে পড়া হয় 7-10 দিনের জন্য লোক ওখানে স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে, আর ওখানে স্ট্যান্ডার্ড হয়ে যাওয়া মানে হচ্ছে সেখানে কোনো খাবার পাবে না। সুতরাং এই যে ডিটেল প্ল্যানিং, এই যে ওয়েদার ট্র্যাকিং, এই জিনিসগুলোকে ভালোভাবে না করতে পারলে এই এক্সপিডিশন গুলো প্রচন্ড মানে ঝুঁকিপূর্ণ হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই সামিটে ওঠার পরে ওই রিজের উপর যখন ওদের দাঁড়াতে হয়, মানে জায়গাটা খুবই সরু একটা জায়গা এবং সেখানে 1-2 মিনিটের বেশি দাঁড়ানো যায় না, তার কারণ ওই যদি ঝড় হয় তাহলে সেটা একটা প্রবলেম হতে পারে।